আসসালামু আলাইকুম। আমি কাজী মারুফ হাসান। সো শেয়ার বাজারের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যারা বিগত ভিডিওটি দেখেছেন, এই ভিডিওটি দেখার মাধ্যমে শেয়ার বাজার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন এবং যারা বিনিয়োগ করতে আগ্রহী এবং এই টপিকগুলো বুঝতে পারলে আপনারা, আমি বিশ্বাস করি 100% আপনারা এই বিষয়ে জ্ঞান লাভ করতে পারবেন। তো আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আমাদের প্রথম যে কোশ্চেনটি সেটা হচ্ছে বাংলাদেশে কত ক্যাটাগরির শেয়ার আছে। তো বাংলাদেশে আমরা বেসিক্যালি আমরা যে চারটা ক্যাটাগরির শেয়ার আমরা বেসিক্যালি দেখতে পাই। একটা হচ্ছে এ ক্যাটাগরির শেয়ার, বি ক্যাটাগরির শেয়ার, এন ক্যাটাগরির শেয়ার, আর একটা হচ্ছে জেড ক্যাটাগরির শেয়ার। আমরা এই শেয়ারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো আমরা যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমি একটু কথা বলে নিই। বাংলাদেশে আরেকটি শেয়ার আছে যেটা আমি হয়তো বলিনি, সেটা হচ্ছে জি ক্যাটাগরির শেয়ার। এটা অবশ্য বাংলাদেশের শেয়ার বাজারে নেই, তবে আমি বোঝার ক্ষেত্রে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। এ ক্যাটাগরির শেয়ার আমরা কোনগুলোকে শেয়ার বলতে পারি? which company in holding the regular annual general meeting and declared the dividend at the rate of at least 10%. তো আমরা যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে এই ক্যাটাগরি হচ্ছে তারা অ্যানুয়ালি তারা মিটিং কল করবে এবং তারা হচ্ছে শেয়ার হোল্ডারদের অ্যাটলিস্ট 10% এবং তারও বেশি তারা ডিভিডেন্ড দিবে। এই ধরনের শেয়ার বাজারকে এই ধরনের শেয়ারকে আমরা বলছি এ ক্যাটাগরির শেয়ার। কোনটাকে আমরা বি ক্যাটাগরি শেয়ার বলছি? বি ক্যাটাগরি শেয়ার হচ্ছে যে শেয়ার অ্যানুয়ালি তারা জেনারেল মিটিং করবে, তারা এজিএম করবে এবং তারা হচ্ছে 10% ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের দিতে ব্যর্থ হয়, অর্থাৎ ফেইলার হয়, অর্থাৎ 10%-এর কম বা সেটা দিতেও পারে না। অ্যাটলিস্ট তারা হচ্ছে এই তারিখটাকে, তারা ডেটটাকে চেঞ্জ করতে পারে। তো এটাকে আমরা বলছি বি ক্যাটাগরির শেয়ার। আরেকটা যে শেয়ার আমাদের যেটা বলেছি সেটা হচ্ছে এন ক্যাটাগরির শেয়ার। এন ক্যাটাগরির শেয়ার বেসিক্যালি হচ্ছে একদম নিউ কোম্পানি, অর্থাৎ বাংলাদেশে নতুন একটা কোম্পানি, নতুন লিস্টেড হয়েছে, সেই কোম্পানিগুলোকে আমরা বলছি এন ক্যাটাগরির শেয়ার। এবং বাংলাদেশে এন ক্যাটাগরির শেয়ার খুবই কম। তারা হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং করে না, তারা এজিএম করে না, তারা ডিভিডেন্ড দেয় না। তো সেইগুলোকে আমরা বলছি এন ক্যাটাগরির শেয়ার। অর্থাৎ এরা হচ্ছে লিস্টেড হয়েছে বাট এখনও তারা হচ্ছে কি হয়নি, তারা হচ্ছে লিস্টেড হয়েছে কিন্তু অ্যানুয়াল জেনারেল মিটিং তারা ডাকেনি। যখন তারা অ্যানুয়াল জেনারেল মিটিং করবে তখন তারা কোন ক্যাটাগরিতে যাবে তখন সেটা বিভাজন হবে। যদি তারা 10% ডিভিডেন্ড দেয়, অ্যানুয়াল জেনারেল মিটিং করে, তাহলে এই ক্যাটাগরি। আর যদি তারা 10% ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয় বাট অ্যানুয়াল জেনারেল মিটিং করে তাহলে সেটা বি ক্যাটাগরি। তাহলে আমরা এন ক্যাটাগরির শেয়ারটা বুঝতে পারলাম। এরপরে যেটা নিয়ে আলোচনা করবো সেটা জেড ক্যাটাগরির শেয়ার। জেড মানেই হচ্ছে কি অল ইকুইপমেন্ট আর ফেইলার। সে হচ্ছে প্রত্যেকটা জিনিসে সে ফেইলার করে, ডিভিডেন্ডে ফেইলার করে, তারা হচ্ছে ডিভিডেন্ড দিতে ফেইলার করে, অ্যানুয়াল জেনারেল মিটিং করতে পারে না, তারা এজিএমে ফেইলার করে, তারা হচ্ছে তারা শেয়ার হোল্ডারদের স্যাটিসফ্যাকশন করতে পারে না, অর্থাৎ টোটালি ফেইলার হচ্ছে জেড কোম্পানির শেয়ার। সো বাংলাদেশে এই বেসিক্যালি 4 ধরনের শেয়ার থাকে। আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে জি ক্যাটাগরির শেয়ার। জি ক্যাটাগরির শেয়ার হচ্ছে যারা কোম্পানি লিস্টেড হওয়ার আগেই তারা শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত হতে চায়, তাদেরকে আমরা বলছি জি ক্যাটাগরির শেয়ার। সো বাংলাদেশে এই কয় ধরনের শেয়ার থাকে, আপনি যদি এগুলো বুঝতে পারেন তাহলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা আপনার জন্য সহজ হবে। এবং আমাদের আরেকটি যে সমস্যা সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে 10 লক্ষ টাকার শেয়ার আমরা কিভাবে কিনতে পারি, বা 10 লক্ষ টাকা আমি ইনভেস্টমেন্ট করলে আমার প্রফিটেবিলিটির চান্স কতটুকু, বা আমার এখানে ঝুঁকি কিভাবে রিডাকশন করতে পারি, ইনকাম আমাদের এক্সপেকটেশন কিভাবে বাড়তে পারে। সো আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। সো এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে 10 লক্ষ টাকা আমি কিভাবে ইনভেস্টমেন্ট করব। আমি একবারে 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করব না, বা একবারে 10 লক্ষ টাকার আমি শেয়ার কিনবো না। আমি তিনটা সিকিউরিটি ভাগ করব। যে আমরা পোর্টফোলিও, আমরা বিষয়টা জানি যে পোর্টফোলিও কি। যেমন আমরা একটা ঝুড়িতেই সবগুলো ডিম রাখবো না, আমরা বিভিন্ন ঝুড়িতে রাখবো, যাতে একটা ঝুড়ি পড়ে গেলে আমাদের সব ডিম যাতে নষ্ট না হয়, অর্থাৎ যাতে বিভিন্ন জায়গায় আমরা ডিমগুলো পেতে পারি। অর্থাৎ এক জায়গায় ইনভেস্টমেন্ট না করে অনেকগুলো জায়গায় যদি ইনভেস্টমেন্ট করা যায় তাহলে আপনি এক সেক্টর লস হলে অন্য 2 সেক্টর থেকে আপনার প্রফিটেবিলিটি দিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন আপনার ইনকাম। তো এতে আপনাদের ঝুঁকি অনেকটা কম হবে। তো আমি যে জিনিসটা বলছি 10 লক্ষ টাকা আপনি এইভাবে ইনভেস্টমেন্ট করবেন যে ফার্স্ট অফ অল আপনাকে তিনটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে। একটা হচ্ছে আপনি আপনি কারেন্ট মান্থে আপনি হচ্ছে 10,000 শেয়ার কিনলেন 9 টাকা করে, 10,000 শেয়ার 9 টাকা করে কিনলেন। আবার দ্বিতীয় মান্থে আপনি দেখলেন যে শেয়ারের দাম আরেকটু কম, যেমন আপনি 8-10,000 শেয়ার কিনলেন 8 টাকা করে। সো আপনি অ্যাভারেজই 20,000 শেয়ার কিনলেন আপনি 8.5 টাকা দরে।
সো আপনি নেক্সট মাসে দেখলেন যে এই শেয়ারের সিকিউরিটি ভ্যালু হয়ে গেল 10 টাকা করে, তখন আপনি ইজিলি বিক্রি করে দিতে পারবেন 10,000 শেয়ার। তো এতে আপনার কিন্তু প্রফিটেবিলিটি বাড়বে। কিন্তু আপনি যখন একই সিকিউরিটি 10 লক্ষ টাকা কিনবেন, তখন আপনার এখানে রিস্কটা অনেক বেশি থাকে। সো আপনি একই সিকিউরিটি 10 লক্ষ টাকা না কিনে 3টা সিকিউরিটিকে ডিভাইড করে যদি আপনি কিনতে পারেন, সো আপনার এখানে রিস্কটা অনেক কম হবে। সো এটা আপনি এইভাবে যদি 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন, আমার দৃঢ় বিশ্বাসে আপনি প্রফিটেবিলিটি আর্ন করতে পারবেন। সো আরেকটা যে সমস্যা আমরা প্রবলেমটা করে থাকি, বা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভালো কোম্পানি মানেই কি ভালো শেয়ার? অবশ্যই ভালো কোম্পানি, বাট কোম্পানির সাথেই স্টকটা তাদের সম্পৃক্ত থাকে। অর্থাৎ ভালো কোম্পানি যখন হয়, তখন ভালো কোম্পানির কিছু বৈশিষ্ট্য থাকে, যে সে ভালো উৎপাদন করছে, বিগত দিনে ভালো ডিভিডেন্ড দিচ্ছে, অর্থাৎ তার আর্নিং ভালো, তার ক্যাপিটাল ম্যানেজমেন্ট ভালো, তার লাইবিলিটি থেকে অ্যাসেট বেশি আছে, তার হচ্ছে ফিক্সড অ্যাসেট ভালো। এই জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি তার কোম্পানির প্রোফাইল ভালো আর কি। সো আমরা যদি সেই কোম্পানির শেয়ার যদি থাকে, তাহলে অবভিয়াসলি সেই সিকিউরিটিটা ভালো। অর্থাৎ ভালো কোম্পানির সাথে যদি ভালো সিকিউরিটি ভালো থাকে, তাহলে আমরা সেই স্টকের মাধ্যমে প্রফিটেবিলিটি করতে পারি। আমাদের আরেকটা যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে, সেটা হচ্ছে বিনিয়োগকারীরা কেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চায় না, বা তারা কেন এখানে এতটা গাফিলতির সম্মুখীন হয়, বা তারা কেন এখানে এতটা আগ্রহ দেখায় না। আসলে বেসিক্যালি তারা আসলে বুঝতে পারে না, তারা শেয়ার মার্কেটটা বোঝার চেষ্টা করে না যে আসলে শেয়ার মার্কেটটা কী। তারা হচ্ছে মানুষের কথায় কান দিয়ে থাকে, অর্থাৎ গুজবে তারা কান দেয়, বা বিভিন্ন মানুষ মনে করে যে এটা একটা জুয়া খেলা, এই জন্য তারা ইনভেস্টমেন্ট করতে চায় না। আবার অনেকেই বলে থাকে এটা একটা রিস্ক বেশি থাকে। অর্থাৎ সে বেসিক্যালি আমার যে ধারণা সেটা হচ্ছে কি, যে আপনি যদি বুঝতে পারেন, আপনি যদি সেটাকে ভালোভাবে বুঝতে পারেন স্টক মার্কেটটা, আপনি অবভিয়াসলি ইউ ক্যান মাস্ট ইনভলভমেন্ট টু দ্য স্টক মার্কেট, আপনি অবশ্যই ইনভলভ করতে পারবেন আপনার স্টক মার্কেটে। সো এই কোশ্চেনটা আসলে বেসিক্যালি আপনাকে জানতে হবে, আপনাকে স্টক মার্কেট সম্পর্কে বুঝতে হবে। আপনি যদি না বুঝেন, মানুষের কথা শোনেন, বা বিভিন্ন গুজবে কান দেন, বা বিভিন্ন ধরনের স্রোতে গা ভাসিয়ে দেন, তাহলে আপনি কখনোই শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারবেন না। দেন হচ্ছে বোনাস শেয়ারটা কি? আমরা বোনাস শেয়ার কীভাবে বলতে পারি যে এটা বোনাস শেয়ার? আসলে এটা অনেকেই জানা দরকার, কারণ আপনি যদি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করতে চান বা করেন, তাহলে আপনাকে ডিভিডেন্ডের সম্মুখীন হতে হবে। অনেক কোম্পানি থাকে, আসলে আমি প্রথমে বলিনি ডিভিডেন্ড কত প্রকার। আসলে ডিভিডেন্ড দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্টক ডিভিডেন্ড, আর একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড কোনটাকে আমরা বলতে পারি? স্টক ডিভিডেন্ড আমরা বলছি হচ্ছে শেয়ারের, মানে আপনার প্রফিট হয়েছে, আপনি ক্যাশ না দিয়ে আপনি আরেকটা শেয়ার দিয়ে পাচ্ছেন, শেয়ার হোল্ডার আরেকটা শেয়ারের সুবিধা পাচ্ছে। যেমন আপনার কোম্পানিতে শেয়ার কিনে, অর্থাৎ আপনি স্কোয়ার কোম্পানির শেয়ার কিনেছেন 5টা, অর্থাৎ আপনি ডিভিডেন্ড হয়েছে 10%, তখন আপনি 10% ক্যাশ না দিয়ে আপনাকে একটা আর 2-3টা শেয়ার বাড়াইয়ে দিবে। সো এটা হচ্ছে আমরা বলছি বোনাস শেয়ার। এবং আরেকটা যেটা ক্যাশ ডিভিডেন্ড, সেটা হচ্ছে আপনাকে ইন্টারেস্ট দেওয়া, আপনাকে ডিভিডেন্ডের সম্মুখীন করা। যেমন আপনি 10টা শেয়ার কিনেছেন, তার বিনিময়ে আপনি 10% ডিভিডেন্ড পাচ্ছেন, ক্যাশ লিকুইড মানি যেটাকে পাওয়া যায়, সেটাকে আমরা বলছি ক্যাশ ডিভিডেন্ড। এটাকে আমরা বলছি বোনাস শেয়ার। আর অনেকেই আরেকটা যে কোশ্চেন, সেটা হচ্ছে আমরা কেন শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করে লাভ করতে পারি না, আমরা কেন এখান থেকে মানে লভ্যাংশ করতে পারি না কেন? কারণ হচ্ছে কি, আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে আমাদের বুঝতে হয় আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করব, আমাদের প্রোফাইলটা কি জানতে হয়, আমরা প্রোফাইল কিভাবে ঘাটতে পারি, আমরা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট সম্পর্কে ধারণা নিতে হয়। যেমন কোম্পানির ক্যাশ ফ্লো কত আছে, কোম্পানির অ্যাসেট লাইবিলিটি কত আছে, তারা এমপ্লয়িকে শত বেতন দিচ্ছে কিনা, তারা লিকুইডিটি কেমন করছে, বা তারা হচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে কিনা, শেয়ার হোল্ডারদের সাথে কমিউনিকেশন করছে কিনা, তারা এজিএম করছে কিনা, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। তো এইগুলা যে কোম্পানি ভালো, যদি আমরা সেগুলো সিলেক্ট করতে পারি, অবভিয়াসলি আপনি বেনিফিটেড হবেন। আর যদি এগুলো না করেন, বা তাহলে যদি মানুষের কথায় চলেন, তাহলে তো লাভ করতে পারবেন না। সো এটা হচ্ছে মেইন বেসিক্যালি স্টক মার্কেটের সীমাবদ্ধতা, আর এগুলাই বেসিক্যালি মানুষ সম্মুখীন হয়ে থাকে প্রবলেমের। সো এগুলো যদি আপনি সমাধান করতে পারবেন, অবশ্যই ইউ ক্যান মাস্ট ইনভলভমেন্ট টু দ্য স্টক মার্কেট। আরেকটা যে কোশ্চেন, সেটা হচ্ছে আমরা শেয়ার না কিনে যদি অযথা টাকা আমরা বিও অ্যাকাউন্টে ফেলে রাখি, তাহলে লাভ হবে নাকি লোকসান আছে? এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অনেকের মনে এই প্রশ্নটা জেগে থাকতে পারে। আমরা যেটা বলছি সেটা হচ্ছে, আপনি বিও অ্যাকাউন্টে টাকা অযথা রেখে রাখলেও কোনো ক্ষতি নেই, আবার আপনি টাকাটা উত্তোলন করে রাখলেও কোনো ক্ষতি নেই। এখানে কোনো সার্ভিস চার্জ বা কোনো কিছু কাটবে না। সো আপনি রাখতেও পারেন, আবার উইথড্র করতেও পারেন। তো আমরা আর একটা যে কোশ্চেন, সেটা অনেকেই বলে থাকে, সেটা হচ্ছে শেয়ার মূল্যের দাম বাড়ে এবং কমে কেন?
এটা একটা সবার মনেই সবচেয়ে বড় প্রবলেম ফেস করে থাকে, যে এটা যদি বুঝতে পারে তাহলে অনেকেই হয়তো বা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করতে তাদের সুবিধা হবে। তো আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে শেয়ার বিভিন্ন কারণে শেয়ারের দাম বাড়ে, আবার বিভিন্ন কারণে শেয়ারের দাম ফল করে। তো যদি একটা কোম্পানি, আপনি যে কোম্পানির শেয়ার কিনলেন ওই কোম্পানিটা আপনি যদি ভালোভাবে রিসার্চ করেন বা ডেটা অ্যানালাইসিস করেন, দেন আপনি ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনি যদি ওই কোম্পানির প্রোডাকশন কত, উৎপাদন বাড়ছে কিনা, যদি কোম্পানির উৎপাদন বাড়ে, বিগত দিনে উৎপাদন বাড়ে, ডিভিডেন্ড ভালো দেয়, তাহলে দেখবেন ওই কোম্পানির শেয়ারগুলো বাড়ছে। আবার যদি কোম্পানি দেখবেন যে কোনো প্রোডাকশন কমে যাচ্ছে বা ওই কোম্পানি ইনকাম করতে পারছে না, ওই কোম্পানির ডিভিডেন্ড দিচ্ছে না ঠিক মতো, তাহলে ওই কোম্পানির শেয়ার ডে বাই ডে ডিক্রিজ করে। সো আরও দুইটা যে প্রধান কারণ থাকে শেয়ার দাম বাড়া এবং কমার ক্ষেত্রে, সেটা হচ্ছে পরিচালক। যদি পরিচালক যদি কোম্পানির শেয়ার কিনে থাকে, তাহলে তখনই শেয়ার মার্কেটের শেয়ার ভ্যালু বেড়ে যায়। আবার যখন সে বিক্রি করে দেবে, পরিচালক যদি বিক্রি করে দেয়, তখন শেয়ার মার্কেট অর্থাৎ শেয়ারের দাম সেটা ডিক্রিজ করে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে। সো এই বিষয়গুলোর কারণে শেয়ারের মূল্য অর্থাৎ শেয়ার ভ্যালু বাড়তেও পারে আবার কমতেও পারে। সো বেসিক্যালি আমরা এই বিষয়গুলো নিয়ে জানলাম। সো আমরা আরও যে বিষয়টা জানবো সেটা হচ্ছে শেয়ার আসলে অর্থনীতির সাথে কতটা সম্পৃক্ততা থাকে, আমরা কেন শেয়ার বাজার প্রতি এতটা ইনভেস্টমেন্ট করে থাকি, বাংলাদেশ কেন শেয়ার বাজার নিয়ে এত তাদের ক্রিটিসিজম থাকে, এত সীমাবদ্ধতা থাকে, এত আলোচনা থাকে। সো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি যে শেয়ার বেসিক্যালি আমরা শেয়ার বলতে বুঝেছি, অনেকগুলো ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়েছি শেয়ারটা কি, শেয়ার বাজারটা কি। সো এরা হচ্ছে বিভিন্ন কোম্পানিকে ইনভেস্টমেন্ট করতে সাহায্য করে থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের ক্যাপিটালাইজেশন করে থাকে। সো তারা ক্যাপিটাল ম্যানেজ করে দিয়ে থাকে। এই ক্যাপিটাল ম্যানেজ করে দেওয়ার ফলে কি হতে পারে, এই ক্যাপিটালটা তারা ম্যানেজ করে দেওয়ার ফলে একটা কোম্পানি তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারে, তাদের কোম্পানিতে কর্মসংস্থান বৃদ্ধি করতে পারে, তারা বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে পারে। এক্সপোর্ট ইম্পোর্ট করার মাধ্যমে আমাদের দেশে বিভিন্ন ধরনের জিডিপির ক্ষেত্রে অনেক প্রভাব ফেলে, এবং আমাদের দেশে আমাদের মানি ভ্যালু অর্থাৎ ইনফ্লেশনের মাধ্যমে আমাদের মানি ভ্যালুটাও বেড়ে যায়। সো আমাদের যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট যে শুধুমাত্র তাদের নিজস্ব গতিধারায় চলে তা না, এটা আমাদের দেশের অর্থনীতি ইকোনমিক ক্ষেত্রে অনেকটা বড় ট্রানজেকশন বা অনেকটা অ্যাডভান্টেজ ইস্যু করে থাকে। সো আমরা এই কোশ্চেনগুলো বা এইভাবে আমরা সলভ করতে পারি, স্টক মার্কেটটা আন্ডারস্ট্যান্ড করতে পারি। আমাদের অনেকেই আরেকটা প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে শেয়ার মার্কেটে নিরাপদ বিনিয়োগের কৌশল কীভাবে হয়, বা আমরা কীভাবে নিরাপদ বিনিয়োগ করব। এটা আসলে সবারই মনে প্রশ্ন, আমারও ফার্স্ট অফ অল প্রথমে এই কোশ্চেনগুলো ছিল। আমাদের বেসিক্যালি এটা পূরণ করতে গেলে আমাদেরকে অনেকগুলো সেক্টর মনে রাখতে হবে যেন আমরা এটা ভালোভাবে করতে পারি। যেমন আমরা বেসিক্যালি দীর্ঘমেয়াদী আমরা বিনিয়োগ করব, যেমন 6 মাস 6 মান্থস টু 1 ইয়ার এর মধ্যে আমাদের সিকিউরিটিগুলো রাখতে হবে। আমি যদি সিকিউরিটি আজকে কিনি, আমি 2 দিন পর চিন্তা করে এটা বিক্রি করে দেবো, তাহলে এটা সম্ভব না। সো আমাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান তৈরি করতে হবে, যেমন 6 মান্থ টু 1 ইয়ার এর মধ্যে রাখলে আমি বুঝতে পারবো আমার সিকিউরিটিটা বাড়ছে কমছে, অর্থাৎ এটাকে অ্যানালাইসিস করে আমি ওয়ান ডে আমি সেল করতে পারবো। সো আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের ধৈর্য ধরতে হয়, অর্থাৎ যদি ধৈর্যহীন হয়ে পড়া হয় তাহলে আমরা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারবো না। অর্থাৎ আরেকটা হচ্ছে যেটা হচ্ছে মানুষের কাছে কোনো কথা আমি জাজমেন্ট করব না। অর্থাৎ আপনি বোঝেন স্টক মার্কেট, দেন আপনি অ্যানালাইসিস করবেন, আপনি অ্যানালাইসিস করার পরে দেন আপনি ইনভেস্টমেন্ট করবেন, ডিসাইড করবেন যে আপনি স্টক বিক্রি করবেন নাকি পারচেস করবেন। সো এটার মাধ্যমে আপনি একটা কৌশল অবলম্বন করতে পারেন। ধন্যবাদ। আরেকটা যে কথা আমি বলবো আরেকটা প্রবলেম সম্পর্কে, সেটা হচ্ছে আপনি একটা শেয়ার অ্যাটলিস্ট কতদিন পর মানে কেনার কতদিন পরে বিক্রি করতে পারবেন। আমাদের একটা ভ্যালু একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে টি প্লাস ওয়ার্কিং ডেজ। অর্থাৎ আপনি আজকে একটা শেয়ার কিনলেন, টি অর্থ কারেন্ট ডেজ, অর্থাৎ সাডেন ডেজ প্লাস হচ্ছে 2 ওয়ার্কিং ডেজ। অর্থাৎ আজকে আপনি একটা সিকিউরিটি কিনলেন, 2টা ওয়ার্কিং ডেজ পার হওয়ার পর আপনি বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনি আজকে একটা সিকিউরিটি কিনলেন, 2টা ওয়ার্কিং ডেজ পর আপনার একটা মেসেজ আসবে সিডিভিএল থেকে। সিডিভিএল একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, আমি সিডিভিএল সম্পর্কে আগেই অনেকটা কথা বলেছি, সেন্ট্রাল ডিপোজিটরি অফ বাংলাদেশ লিমিটেড। অর্থাৎ এই কোম্পানি বা এই ইনস্টিটিউট আপনাকে হচ্ছে একটা মেসেজ দেবে, একটা কনফার্মেশন মেসেজ দেবে আপনি সিকিউরিটিটা পারচেস করেছেন, এবং আপনি কারেন্ট ডেজ প্লাস 2 অর্থাৎ 2 দিন পর, অর্থাৎ 2টা ওয়ার্কিং ডেজ পর আপনি এটা সেল করতে পারবেন। অর্থাৎ অ্যাটলিস্ট তাহলে 3 ডেজ পর আপনি এটাকে পারচেস করতে পারবেন। যদি আপনি
যদি আপনি বৃহস্পতিবার সিকিউরিটিটা কেনেন তাহলে শুক্র শনি স্টক মার্কেট বন্ধ থাকে, অর্থাৎ শুক্র শনি ব্যাংকিং সেক্টর বা বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সেক্টরে অর্থাৎ শুক্র শনি বন্ধ থাকে। সো আপনি শুক্র শনির পরে আরও 2টা ওয়ার্কিং ডেসের ওয়েট করতে হয়, অর্থাৎ 2টা ওয়েটিং ডেস, এখানে হচ্ছে 5টা ওয়ার্কিং ডেস আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ করার জন্য হতে পারে। সো আপনি এইভাবে সিকিউরিটি অ্যাটলিস্ট এতদিনের মধ্যে আপনি সেল করতে পারবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি শোনার জন্য এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি চাপ দিন, এবং এটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুর সাথে শেয়ার করুন এবং ভিডিওগুলো দেখুন এবং ধৈর্য সহকারে শুনুন। আপনি অবশ্যই সফলতার শিখরে পৌঁছাবেন ইনশাআল্লাহ।